একজন মানুষ তার জীবনে কতটা খারাপ অবস্থায় থাকলে নিজের ভালোবাসার স্ত্রীকে অন্য কারো কাছে বিয়ে দেয়, শুধুমাত্র স্ত্রীকে না, নিজের একমাত্র মেয়েকেও তুলে দেয় তার হাতে। তবু কি তাদের ভালোবাসা শেষ হয়, নাকি এই ভালোবাসা সবসময়ই থেকে যায়? আর এত ভালোবাসার পরেও কেন তাদের জীবনে এমনটা হলো? কেন তাদের জীবনের মোড়টা দুদিকেই পড়ে রইল? এমনই কিছু ভয়ঙ্কর প্রশ্নের উত্তর মিলবে আজকের এই গল্পে। গল্পটির নাম ধূমকেতু। গল্পে দেব আর শুভশ্রীর অসাধারণ ভালোবাসার কেমিস্ট্রি ফুটে উঠেছে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। মুভিটি শুরু হয় 2015 সালের নর্থ সিকিমের অরণ্যে। সেখানে দেখা যায় জগেশ নামের একজন লোক একা একা জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কয়েকজন অচেনা মানুষ এসে তাকে ঘিরে ধরে আর জোর করে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। জগেশ তখন বিস্মিত হয়ে প্রশ্ন করে, আপনারা কারা? তখন তারা বলে, আমরা ফোর্সের লোক। জগেশের কৌতূহল তখন আরো বেড়ে যায়। সে তখন জিজ্ঞেস করে, আপনারা আমার কাছে কি চান? কিন্তু তারা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেয় না। উল্টো তারা প্রশ্ন করে, তোমার বাড়িতে কে কে থাকে? জগেশ তখন জানায়, আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না, আমি একা মানুষ। তখন ফোর্সের সদস্যরা তাকে একটা ছবি দেখায়। ছবিটি দেখে জগেশ চমকে ওঠে আর বলে, ভানু বেঁচে আছে? এরপরে দৃশ্যটা অন্যদিকে সরে যায়। সেখানে দেখা যায় ভানু আসলে বেঁচে আছে এবং সে ফোর্সের লোক হিসেবে কাজ করছে। সে সময় তাকে টেইলিং নিতে দেখা যায়। এদিকে জগেশকে দেওয়া হয় একটা রহস্যময় চিঠি আর বলা হয় সেটি যেন সে ভালোভাবে পড়ে। অন্যদিকে ভানুর বস তাকে জানায়, অবশেষে তুমি তোমার স্ত্রী মা বাবার সাথে দেখা করতে চাচ্ছ। ভানু তখন গভীর আবেগ নিয়ে বলে, শুধু কি তারাই আমার জীবনে ছিল? কাজের জন্য তো আমি সবাইকে ছেড়ে এত দূরে। বস তখন তাকে নতুন একটা মিশনে পাঠানোর জন্য প্রস্তুত করে এবং বিদায়ের মুহূর্তে বস বলে, তোমাকে ছাড়া আমি এখন থেকে একেবারে একা হয়ে যাব। আর তোমার মতো একজন সৈনিক পেয়ে আমি সত্যি গর্বিত। এদিকে জগেশ চিঠি পড়ে বুঝতে পারে কেউ একজন তার বাড়িতে থাকতে আসবে। তবে জগেশ এতে আপত্তি জানাতে চাইলেও পারে না। তাদের চাপে সে রাজি হয়ে যায়। তারা জানায়, আগামীকাল স্টেশনে গিয়ে তোমাকে তাকে রিসিভ করতে হবে। অন্যদিকে ভানু বিদায় নিয়ে নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন জগেশ ঠিকই স্টেশনে উপস্থিত হয় আর যার আসার কথা তাকে খুঁজতে থাকে। তবে স্টেশনে অনেক খোঁজাখুঁজি করেও সে কাউকে খুঁজে পায় না। এরপর সে ক্লান্ত হয়ে একটা বেঞ্চে বসে পড়ে। সেখানে আগে থেকেই একটা বয়স্ক লোক বসেছিল। তবে সে কোনো বয়স্ক লোক ছিল না, সে ছিল ভানু। ছদ্মবেশে জগেশের অপেক্ষায় সেখানে বসেছিল, কিন্তু জগেশ তাকে চিনতে পারে না। হঠাৎ ভানু পিস্তল বের করে জগেশকে দেখায়। তখন সে ভয় পেয়ে স্টেশন থেকে বেরিয়ে যেতে থাকে। আর তার হাঁটার ভঙ্গিতে বোঝা যায় তার পায়ে একটা সমস্যা আছে। যেহেতু জগেশ অনেকক্ষণ অপেক্ষা করেও কাউকে পায়নি, তাই সে বাড়ির দিকে ফিরে আসে। কিন্তু বাড়িতে ঢুকে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে আগে থেকে বসেছিল সে বৃদ্ধ মানুষটি। সে তখন জগেশকে শান্তভাবে বলে, আমি তোমার দাদু, 7 দিনের জন্য এখানে থাকবো। জগেশ তখন অবাক হয়ে বলে, কিন্তু আমার তো কোনো দাদু নেই। ভানু তখন উত্তর দেয়, আমি দূর সম্পর্কে দাদু। জগেশ সেটা মানতে চায় না। সে বলে, আমি তো তোমার কাছে পিস্তল দেখেছি, এই জন্য তোমাকে নিয়ে আমার টেনশন হচ্ছে। ভানু তখন সহজভাবে উত্তর দেয়। সে বলে, আমি সেফটির জন্য পিস্তল রাখি। এরপর সে নিজেকে প্রমাণ করার জন্য বলে, আমাকে কি অনেক বেশি বয়স্ক ভেবেছ? দেখো আমি কতবার পুশ আপ দিতে পারি। সাথে সাথেই ভানু শুরু করে পুশ আপ দেওয়া। সে তখন এত বেশি সংখ্যক পুশ আপ দিতে থাকে যা গুণে শেষ করতে পারে না জগেশ। তার মনে মারাত্মক সন্দেহ জাগে। সে তখন কৌতূহল নিয়ে বলে ওঠে, ভানু? মাথা নাড়িয়ে হ্যাসূচক উত্তর দেয় ভানু। অনেক বছর পর প্রিয় বন্ধুকে সামনে পেয়ে জগেশ তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই ভানু আর জগেশ বাল্যকালের বন্ধু ছিল। তখন আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় জগেশ ভানুর সাথে পা মচকানো অবস্থায় হাসপাতাল আসে। ডাক্তার জানতে চায় কিভাবে আঘাত পেয়েছ, কিন্তু দুই বন্ধুর কেউই সঠিক উত্তর দিতে পারে না। আসলে সত্যি ঘটনা হলো, তারা রূপা নামের একটা মেয়ের কাছে গিয়েছিল প্রেমপত্র দিতে। আর সেখান থেকে মই থেকে পড়ে গিয়েছে জগেশ। সেই দুর্ঘটনা থেকেই জগেশের পা এমন অবস্থায় আছে। এরপর ঘটনা বর্তমানে চলে আসে। দেখা যায় দুই বন্ধু সেই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে। জগেশ তখন মুচকে এসে বলে, দিনটা কিন্তু লাকি ছিল। ভানু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে লাকি? তুই তো সেদিন আমার জন্য আঘাত পেলি, আর সে আঘাতটা কিনা এখনো বয়ে বেড়াচ্ছিস। জগেশ তখন বলে, তারপরও দিনটা লাকি ছিল, কারণ সেদিন থেকেই তোদের দুজনের সম্পর্ক শুরু হয়েছিল। আর তখন গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে যায়।
সেখানে দেখা যায় ভানু রূপার কাছে চিঠির উত্তর চাইছে। তবে রূপা কিছুই বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবেই নীরবতায় ভানু বুঝে যায় রূপা রাজি আছে। আর তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমরা বর্তমানে দৃশ্য দেখি। ভানু তার মুখোশ খুলে ফেলে। জগেশ তখন তার আসল চেহারা দেখতে পায়। জগেশ তাকে জিজ্ঞেস করে, হঠাৎ এখানে আসলি কেন? ভানু মুচকে এসে বলে, তুই কি চিঠির চতুর্থ পয়েন্ট পড়িসনি? সেখানে স্পষ্ট লেখা ছিল কোনো প্রশ্ন করা যাবে না। তারপরও সে তার বন্ধুকে জানায়, আমি আসলে 7 দিনের জন্য একটা মিশন এসেছি। পুলিশের চোখে ধুলো দিতে আমাকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। খুব জটিল একটা কেস হাতে আছে। এর কিছুক্ষণ পর ভানু হঠাৎ করে জিজ্ঞেস করে, রূপার কি খবর? জগেশ তখন তাকে একটা বিয়ের কার্ড দেয়। কার্ডটা হাতে পেয়ে স্তব্ধ হয়ে যায় ভানু। কারণ সেখানে লেখা, রূপার সাথে বিয়ে হতে যাচ্ছে অনিন্দ মিত্রের সাথে। রূপার বিয়ের কার্ড দেখে ভানুর মনে পড়ে যায় তাদের বিয়ের কথা, যেখানে রূপার সাথে ধুমধাম করে বিয়ে হয়েছিল তার। কার্ড হাতে নিয়ে বুক ভরা কষ্টে ভানু জিজ্ঞেস করে, এই অনিন্দটাকে? জগেশ তাকে জানায়, অনিন্দ কয়েক বছর আগেই এই এলাকায় এসেছে। ভালো ছেলে। তোর মা বাবাই রূপার জন্য এই বিয়েটা ঠিক করেছে। আর করবেই না কেন? এইভাবে আর কতদিন বিয়ে না দিয়ে মেয়েকে ঘরে রাখা যায়? সবাই তো জানে তুই 4 বছর আগেই মারা গিয়েছিস। পত্রিকায় তো সেটাই ছাপা হয়েছে। মৃত মানুষের জন্য কেউ কি অপেক্ষা করে? এই কথাগুলো শুনে ভানু মারাত্মকভাবে ভেঙে যায়। এই পর্যায়ে দেখানো হয় ভানু আর রূপার হানিমুনের দিন। দুজনের মাঝে ছিল দারুণ খুনসুটি, হাসি আর ঠাট্টা। সে সময় ভানু রূপার দিকে তাকিয়ে মুচকে এসে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে না করলে তুমি কাকে বিয়ে করতে? রূপা মজা করে জবাব দেয়, রণবীর কাপুরকে। ভানু তখন হেসে আবার প্রশ্ন তুলে, তাহলে আমাকে বিয়ে করলে কেন? রূপা একগাল হেসে বলে, তুমি যে আমার পিছুই ছাড়ছিলে না, সেজন্য। দুজনেরই খুনসুটির মিষ্টি মধুর মুহূর্তগুলো চলতে থাকতেই হঠাৎ দৃশ্য পরিবর্তিত হয়ে চলে আসে বর্তমান সময়ের কাহিনীতে। ভানু হঠাৎ গম্ভীর হয়ে জগেশকে জিজ্ঞেস করে, মা কেমন আছে? জগেশ একটা দীর্ঘশ্বাস ফেলে জানায়, দুই ছেলেকে হারিয়ে মা কি ভালো থাকতে পারে? তখন ভানু ভেতর থেকে একদম ভেঙে যায়। ভানু তখন গলা ভারী করে জানায়, আমার কাছে এখন অনেক টাকা আছে। আমি শেষ হওয়ার আগে সেই টাকা দিয়ে সবার মুখে হাসি ফোটাতে চাই, সবাইকে খুশি করতে চাই। ভানুর এই কথা শুনে জগেশ অবাক হয়ে প্রশ্ন তুলে, তুই সবসময় শেষ শেষ বলছিস কেন? ভানু তখন নিঃসংকোচে জানায়, কারণ আমি আছি একটা সুসাইড মিশনে। ভানু তখন জগেশকে বোঝায়, আমরা যখন কোনো মিশনে বের হই তখন সেটাকেই আমরা জীবনের শেষ মনে করি। যেমন টুইন টাওয়ারে হামলা কিংবা মুম্বাইয়ে হামলা করা হয়েছিল। ভানুর কথা শুনে জগেশ ক্ষুব্ধ হয়ে বলে, ওরা তো সন্ত্রাসী, তাদের সঙ্গে কি তোর তুলনা হয়? ভানু তখন শান্ত গলায় জবাব দেয়, ব্রিটিশরাও তো নাকশাল বাহিনীকে সন্ত্রাসী বলেছিল, কিন্তু তাই বলে কি তারা টেরোরিস্ট ছিল? কিছু সময় আসে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কঠিন পদক্ষেপ নিতে হয়। জগেশ তখন হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুই তো কোনোদিন পলিটিক্সের সাথে জড়াসনি, হঠাৎ এসব কথা বলছিস কেন? এতদিন আসলে তুই কোথায় ছিলি? ভানু তখন কথা ঘুরিয়ে নিয়ে যায় 2007 সালের ফেব্রুয়ারির 2 তারিখে। সেই দিনটা তার মনে গভীরভাবে দাগ কেটেছে। অতীতের সেই সময়টা মনে করে সে বলে, সেই দিনটা ছিল বাবার ফেয়ারওয়েলের দিন। চারিদিক সাজানো ছিল, সব জায়গায় সহকর্মী ও ছাত্রছাত্রীদের নিয়ে ভিড় জমেছিল। বক্তৃতা শেষ করে ভানুর বাবা বাসায় ফেরার পথে রাস্তায় হাঁটতেই দেখতে পায় এক কিশোরীর লাশ। তবে এই কিশোরী অন্য কেউই না, সে হচ্ছে রবি, তার ছোট ছেলে। বাবার হৃদয় তখন কেঁপে ওঠে। তিনি ছেলে হত্যার বিচার চাইতে থানায় যায়, তবে পুলিশ কিছুই করে না। উল্টো তাকে আরও সতর্ক করে দেয় এবং বলে দেয়, এমন বিপদ কিন্তু ভানুর উপরও আসতে পারে। বর্তমান সময়ে ভানু বলে, সেদিন ম্যানেজার আমাকে ডেকে 20,000 টাকা দেয় আর বলে গুয়াহাটিতে পালিয়ে যেতে, এবং সে সতর্ক করে দেয় যে এখানে থাকলে আমাকেও মেরে ফেলবে, তাই আমি পালিয়ে যাই। তখন গণেশ বলে, তারপর তোর বাবার কাছে লোকজন গিয়ে শুধু তোর খোঁজ করেছে, এমনকি তোর বাবাকে তারা মারধরও করেছে। ভানু তখন জানায়, গুয়াহাটি থেকে আমি বহু দূরে হেঁটে অরুণাচল প্রদেশে পৌঁছাই। সেখানে তাদের সঙ্গে আমার দেখা হয়। যেহেতু সেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না, তাই বাধ্য হয়ে আমি তাদের দলে যোগ দেই আর তাদের হয়ে কাজ শুরু করি। ভানুর স্বীকারোক্তি পেয়ে জগেশ আবেগ নিয়ে বলে, তুই অনেক সাহসী, আমি কিনা ভীতুই রয়ে গেলাম। ভানু তখন পাল্টা জবাব দেয়, বলে, না তুইও সাহসী। আমার মতো একজন উগ্রপন্থীকে তুই নিজের ঘরে জায়গা দিয়েছিস। অবশ্যই তুই সাহসী। তুই চাইলে আমি এখনই এখান থেকে চলে যেতে পারি। জগেশ বলে,
তোকে কোথাও যেতে হবে না। ঠিক তখনই ভানু একটা সিগন্যাল পায়। সে তাড়াতাড়ি জগেশকে নিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। জগেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? বাইরে তো কোথাও তোদের লোককে দেখতে পাচ্ছি না। ভানু ঠান্ডা গলায় বলে, তারা লুকিয়ে আছে, চোখে পড়বে না। দুজনে ঘরে ঢুকতেই জগেশ দেখে একটা লাল পতাকা লাগানো। ভানু তখন ব্যাখ্যা দিয়ে বলে, লাল পতাকা মানেই আমি ঘরে আছি, আর সবুজ পতাকা মানেই আমি ঘরে নেই। এটাই আমাদের সিগন্যাল। এর পরের দৃশ্য আবারও অতীতে চলে যায়। ভানু রূপার সাথে আলাপ করতে করতে হঠাৎ আবেগী কণ্ঠে বলে, রবির মতো যদি আমারও কিছু হয়ে যায় তখন তুমি কি করবে? রূপা আতঙ্কিত হয়ে তাকে এসব কিছু থেকে দূরে থাকার অনুরোধ করে। এরপর সিন আবারও বর্তমানে আসে। ভানু এবার ছদ্মবেশ নিয়ে নাম দেয় ইন্দ্রনাথ। সে এবার ছদ্মবেশ ধারণ করে তার বাবার সাথে দেখা করতে আসে। বাবার কাছে গিয়ে নিজের পরিচয় গোপন রেখে আলাপ করে। ভানু তার বাবাকে জিজ্ঞেস করে, আপনার নাম সূর্য সিং? আপনি তো টিচার ছিলেন, তাই না? ভানুর বাবা বিষণ্ণ হাসি দিয়ে জবাব দেয়, হ্যাঁ, তবে সেটা 10 বছর আগের কথা। ভানু কৌশলে তার একটা ব্যাচমেটের নাম বলে এবং বলে, আমি তার দাদু। তার বাবা তখন বলে, আমার বড় ছেলে তার ব্যাচমেট ছিল। ভানু চোখে জল নিয়ে প্রশ্ন করে, আপনার বড় ছেলে এখন কোথায়? বাবা গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, সে মারা গেছে। এরপর ধীরে ধীরে ভানু সেখান থেকে চলে যায়। ভানু ফিরে এসে জগেশকে বলে, আজ ইন্দ্রনাথ হয়ে বাবার সাথে কথা বললাম, উনি ভীষণ ভেঙে পড়েছে। জগেশ শান্ত গলায় বলে, বয়স হয়েছে, ভাঙাটা তো স্বাভাবিক। ভানু মাথা নাড়িয়ে জানায়, না, বয়সের জন্য না, অন্য কারণ আছে। সে তার 2 ছেলেকে হারিয়েছে। এরপর ভানু জগেশকে তার বাবার কাছে পাঠায়। জগেশ গিয়ে ভানুর বাবাকে নিজের কাছে ডেকে আনে। ভানুর বাবা আসতেই জগেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একটা চিঠি এসেছে ভানুর নামে। এর আগে কখনো খুলিনি, তবে এবার খুলেছি। দেখলাম ভানু আপনার জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে। ভানুর বাবা এ কথা শোনা মাত্রই স্তব্ধ হয়ে যায়। তার চোখে জল আসতে থাকে। তিনি তখন জিজ্ঞেস করে, ভানু কি তাহলে বেঁচে আছে? জগেশ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, না। লোকাল পত্রিকায় 4 বছর আগে খবর বের হয়েছিল সে মারা গিয়েছে। তবে আসল সত্যি হলো, সে মারা গিয়েছে 1 বছর আগে। এই 25 লাখ টাকা তার পাওনা ছিল। সে যেখানে কাজ করত সেখান থেকেই পাঠানো হয়েছে। এরপর জগেশ ভানুর বাবার হাতে সে 25 লাখ টাকা তুলে দিয়ে বলে, আমি জীবনেও এত টাকা একসাথে দেখিনি। প্রথমে ভেবেছিলাম 5 লাখ টাকা এখান থেকে সরিয়ে নেব, তবে যে মারা গিয়েছে তার টাকা আমি কিভাবে নেই বলুন? তাই পুরো টাকাটাই আপনার হাতে তুলে দিলাম। এসব বলে জগেশ মিথ্যা একটা চিঠি খুঁজতে থাকে। ভানুর বাবা তখন বলে, মৃত ছেলের টাকাও কিনা আমাকে নিতে হচ্ছে। আমি একজন হতভাগা বাবা। থাক, এই চিঠিটা আমার আর চাই না। তিনি হাহাকার করতে করতে জগেশকে অনুরোধ করে বলে, রূপাকে যেন এসব কিছু না জানানো হয়, কারণ রূপা জানলে ভীষণ কষ্ট পাবে। এর পরের দৃশ্যে আমরা রূপাকে দেখতে পাই। রূপা এবার একটা রেস্টুরেন্টে প্রবেশ করে। সেখানে উপস্থিত হয় ভানু। তবে সে এসেছে ইন্দ্রনাথ সেজে। সে চুপচাপ রূপাকে দেখতে থাকে। অনেকদিন পর প্রিয় মানুষকে সামনে থেকে এভাবে দেখে ভানুর চোখে অদ্ভুত একটা শূন্যতা কাজ করে। ঠিক তখনই দেখা যায় রূপার যার সাথে বিয়ের কথা বলছে সেই অনিন্দ সেই রেস্টুরেন্টে এসেছে রূপার সাথে দেখা করতে। অনিন্দ তখন তার বন্ধুদের নিয়ে রূপার টেবিলের সামনে এগিয়ে আসে। বন্ধুদের বসার জায়গার জন্য রূপা তখন ভানুর কাছ থেকে একটা চেয়ার নেয়। আর তখনই হঠাৎ তার ব্যাগ থেকে বিয়ের একটা শাড়ি পরে যায়। শাড়িটা দেখেই ভানুর চোখে তার আর রূপার বিয়ের স্মৃতিটা ভেসে ওঠে, যেখানে রূপা আর ভানু ছিল একে অপরের পৃথিবী, একে অপরের প্রাণ। কত ভালোবাসা, কত আনন্দ, কত হাসি খুশির মুহূর্ত ভেসে ওঠে ভানুর চোখের সামনে। অথচ আজ সেই রূপাই অন্যের হতে যাচ্ছে। ভানু কিছুই করতে পারছে না, কারণ সে এখন সবার কাছে মৃত। রূপা সেদিন বাসায় ফিরে খাবার টেবিলে বসলে ভানুর বাবা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি কখনো ভানুর ছবিতে মালা পরাতে দাওনি। তোমার ভেতরে এখনো একটু হলেও আশা আছে হয়তো ভানু ফিরে আসবে। কিন্তু আজকে একটা নিশ্চিত খবর এসেছে, ভানু আসলেই মারা গিয়েছে। সে 1 বছর আগে সত্যি সত্যি মারা গেছে। এমনকি একটা চিঠিও এসেছে ভানুর নামে। তোমার শাশুড়ির অবস্থা খুব একটা ভালো না। 2 ছেলেকে হারিয়ে সে একদম ভেঙে পড়েছে। তাই এই কথাগুলো আমি তোমাদেরকে জানাতে চাইনি, কিন্তু আজ না বলে পারছি না। তোমার সামনে নতুন একটা জীবন আসছে, সবকিছু তোমার জানা উচিত, যাতে তুমি ভানুর স্মৃতি নিয়ে আর পড়ে না থাকো। তুমি এখন তোমার নতুন জীবন নিয়ে ভাবো। পারলে মাঝে মাঝে আমাদের দেখতে এসো।
কথা শেষ করে ভানুর বাবা চোখ মুছতে থাকে, আর রূপা কোনো উত্তর না দিয়ে ঘরে চলে যায়। এদিকে ভানু জগেশের সাথে কথা বলছে। ভানুর প্রথম প্রশ্ন, বাবা ঠিকমতো টাকাগুলো পেয়েছে? তখন জগেশ জানায়, হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। এরপর ভানু কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, অনিন্দ কি রূপার জন্য ঠিক হবে? মানুষটা কি ভালো? জগেশ এবার গম্ভীরভাবে উত্তর দেয়, হ্যাঁ, অনিন্দ অনেক ভালো মানুষ। রূপার অনেক খেয়াল করে, এমনকি বাচ্চাটিকেও সে ঠিকমতো দেখাশোনা করে। বাচ্চার প্রসঙ্গ আসতেই ভানু চমকে ওঠে, কোন বাচ্চা? কার বাচ্চা? জগেশ তখন নরম কণ্ঠে উত্তর দেয়, তোর বাচ্চা ভানু, নাম তিতলি। ওর এখন 8 বছর হয়ে গেছে। কথাটা শুনে ভানুর বুকের ভেতরটা কাঁপতে থাকে। সে বিশ্বাসই করতে পারে না যে তার একটা সন্তান আছে। এরপর আমরা দেখি রূপা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মাথায় বিয়ের শাড়ি দিয়ে সে হঠাৎ তিতলির দিকে তাকায়। আর সেখানেই আমরা প্রথমবার তিতলিকে দেখি। পরের দিন সকালে ভানু আবার ইন্দ্রনাথ সেজে জগিং করতে করতে বাবার সাথে দেখা করে। ভানুকে দেখে বাবা প্রশ্ন করে, আপনি এখন কোথায় থাকছেন? ভানু উত্তর দেয়, ফরেস্ট অফিসের একটা গেস্ট হাউসে আছি। কিছুক্ষণেই তাদের আলাপ জমে ওঠে। ভানু বলে, অনেকদিন আগে এসেছিলাম এখানে, চারপাশ এখন একদম বদলে গেছে। ভানুর বাবা তখন হতাশা নিয়ে বলে, সব নষ্ট করে দিয়েছে ওরা, এমনকি আমার 2 ছেলেকেও তারা মেরে ফেলেছে। ব্রিটিশটা যা বলেছিল তাই সত্যি। এই বাংলা এখন উগ্রপন্থীদের হাতে। আজকাল তারা এতটাই বাড়াবাড়ি করছে যে সব জায়গায় প্রভাব বিস্তার করছে। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, তবে একটা উগ্রপন্থীকেও বাঁচিয়ে রাখতাম না। রাজনীতিবিদদের হাতিয়ার হয়ে ওরা শুধু ধ্বংসই ডেকে আনছে। ভানু শান্ত স্বরে উত্তর দেয়, উগ্রপন্থীদেরও তো নিজেদের মতামত আছে। তখন তার বাবা ক্ষোভ নিয়ে বলে, তাহলে তারা কেন স্কুলের শপিং মলে বোমা মারে? কেন তারা নিরীহ মানুষকে মেরে ফেলে? যদি সত্যি এত সাহস থাকে, তাহলে দেশের দুর্নীতিবাজদের মেরে ফেলুক। বাবার এই কথায় ভানুর মুখে অদ্ভুত একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে বলে, আপনার এই কথাটা আমার বেশ ভালো লেগেছে। তারপর হাঁটতে হাঁটতে ভানু বাড়ির কাছে চলে আসে। সে তখন অনুরোধ করে ভেতরে যেতে। ভানু জানায়, আজকে আর না, আরো 2-3 দিন তো আছি, একদিন অবশ্যই আসবো। বাড়ির গেটের কাছে এসে ভানুর বাবা ভেতরে প্রবেশ করে। ভানু আড়াল থেকে শুধুই তাকিয়ে থাকে। হঠাৎ একটা ছোট্ট বল বাইরে গড়িয়ে আসে। ভানু তখন বুক ভরা আশা নিয়ে তাকিয়ে থাকে, হয়তো বলটা নিতে তার মেয়ে তিতলি আসবে এবং সে এক ঝলক তার মেয়েকে দেখতে পাবে। কিছুক্ষণ অপেক্ষার পর বাইরে বেরিয়ে আসে রূপা এবং বলটা নিয়ে যায়। মেয়েকে দেখার স্বপ্ন ভানুর আর পূরণ হয় না। চোখ ভিজে ওঠে তার। এরপর ভানু চলে আসে সেখান থেকে। এরপর আমরা ভানুকে থানায় দেখতে পাই। সে আসে ইন্দ্রনাথ হয়ে। ভেতরে ঢুকেই সে ওসির কাছে যায় আর জিজ্ঞেস করে রবি হত্যার ব্যাপারে। ওসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন রবি? ভানু স্পষ্ট জানায়, 10 বছর আগে যাকে মেরে ফেলা হয়েছিল সেই রবি, সূর্য সিংয়ের ছেলে রবি। তাকে কে মেরেছিল? ওসি প্রথমে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে বলে, এখানে প্রতিদিন কত খুন হচ্ছে সব কি মনে রাখা যায়? কিন্তু যখন ভানু তার আইডি কার্ড দেখায়, তখন ওসি ভয় পেয়ে যায় আর স্যার বলে সম্বোধন করে। অবশেষে সে স্বীকার করে নেয় যে রবিকে মেরে ফেলেছে যোগেন্দ্র সিং। সে 2 নম্বর কাজের ব্যবসা করত। ভানু তখন ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করে, আপনি যেহেতু খুনির নাম জানতেন, তাহলে কিছু করলেন না কেন? ওসি এবার অজুহাত দেয়। সে বলে, তার অনেক ক্ষমতাবান, উপর থেকে নির্দেশ ছিল কিছু না করার। তখন ভানু মোবাইলে একটা ছবি দেখে জিজ্ঞেস করে, একে চেনেন? ওসি অবাক হয়ে বলে, হ্যাঁ চিনি তো, ও হচ্ছে সূর্য সিং এর বড় ছেলে। শুনেছি আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে গেছে। ভানু ঠান্ডায় গলায় বলে, সে আজ আপনাকে মেরে ফেলবে। এই কথা বলে সে ওসিকে সেখানে মেরে ফেলে। তারপর সেখান থেকে বেরিয়ে জগিন্দের জন্য রাস্তায় অপেক্ষা করে। অল্প সময় পরে জগেন্দ্রের গাড়ি সেখানে আসে। ভানু ইচ্ছে করেই গাড়ির সামনে কমলা বিক্রেতার ভান ধরে আর গাড়ির সামনে দাঁড়ায়। জগিন্দের হাতে তখন সে একটা কমলা তুলে দেয়। জগিন্দ প্রথমে নিতে চায় না, তবে বয়স্ক লোক ভেবে সে নিয়ে নেয়। গাড়ি কিছুক্ষণ যেতেই হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। গাড়িটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে সেটা কোনো কমলাই ছিল না, সেটা ছিল একটা বোমা। আর এইভাবেই ভানু তাকে শেষ করে দেয়। এরপর ভানু চুপিসারে বাড়ির দিকে আসে। বাইরে শুকাতে দেওয়া মায়ের শাড়িতে হাত বোলায় সে। সেজন্য কাপড়ের ভেতরই মায়ের উপস্থিতি অনুভব করে। মাকে এক ঝলক দেখার জন্য ভেতরে উকি দেয়। মা তখন পুজো করে। রাতের বেলায় ভানু আবারও বাড়ির দরজায় আসে। এবার আসে বাবার বন্ধুর পরিচয়ে। মা দরজা খুলে। বহু বছর পর নিজের মাকে সে সামনে থেকে দেখে। তবে তার পরিচয়টা সে দিতে পারে না। মায়ের হাতে সে কমলা আর বাবার প্রিয় কেক তুলে দেয়। মা কেক নিতে অস্বীকার করে, বলে আমার স্বামী কেক পছন্দ করে না।
আপনি দয়া করে নিয়ে যান। ভানু তখন কেক হাতে নিয়ে চলে আসে। ফেরার পথে হঠাৎ তার চোখ পড়ে রূপা, অনিন্দ আর ছোট্ট মেয়ে তিতলির দিকে। তারা একসাথে রাস্তা দিয়ে হেঁটে আসছে। সেদিনই প্রথমবার ভানু তার মেয়েকে সামনে থেকে দেখে। নিজের মেয়েকে দেখে তার মনের ভেতর অস্থিরতা কাজ করে। ইচ্ছে করে মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু সেই সুযোগ তো তার নেই। তাই সে ফিরে আসে নিজের ঘরে। রাতে জগেশ রেডিওতে খবর শুনছে। শুনতে পায় আজকে স্থানীয় এক রাজনৈতিক নেতা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। থানার ওসিকেই থানার ভেতরে খুন করা হয়েছে। প্রশাসন এলাকায় কারফিউ জারি করেছে। এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তদন্ত চলছে। জগেশ তখন সবকিছুই বুঝতে পারে। সে তখন ভানুর কাছে প্রশ্ন জুড়ে দেয়, আজকে তুই 2টা খুন কেন করলি? প্রশ্ন শুনেই ভানুর চেহারায় রাগের ছাপ ভেসে ওঠে। কঠিন গলায় সে বলে ওঠে, আমি তো তোকে আগেই সতর্ক করেছিলাম, কোনো প্রশ্ন করা যাবে না। এরপর ভানু একটুখানি থেমে হঠাৎ জগেশকে জানায়, আজকে তাদের সঙ্গে দেখা হয়েছিল। সেখানে তিতলিও ছিল। তবে বেশ অন্ধকার থাকায় মেয়ের মুখটা আমি ভালোভাবে দেখতে পাইনি। কথাগুলো বলতে বলতেই ভানু বাবার জন্য কেনা কেকটা জগেশকে খাওয়াতে থাকে। জানায় এই কেকটা ছিল বাবার সবচেয়ে প্রিয়। যেদিন রবি মারা যায় সেদিন তার লাশের পাশে এই কেকটা পড়েছিল। একসময় রবির টগবগে রক্ত আর কেক এক হয়ে গিয়েছিল। এইসব স্মৃতি মনে করে ভানু যেন হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে। কেকটা জোর করে জগেশের মুখে মাখাতে শুরু করে। জগেশও ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ওঠে। কিছুক্ষণ পর ভানু আবার শান্ত হয়ে যায়। হাত বাড়িয়ে জগেশের মুখও পরিষ্কার করে দেয়। ঠান্ডা গলায় সে বলে, বাবার অনেক অঙ্ক এখনো মেলানো হয়নি, সেই অঙ্কগুলোকে মেলাতে হবে। পরের দিন সকালে দেখা যায় ভানু সেই ইন্দ্রনাথ সেজে বাবার সঙ্গে হেঁটে বেড়াচ্ছে। বাবা হঠাৎ ভানুর দিকে তাকিয়ে বলে, 4 বছর আগে খবর পাই আমার বড় ছেলে অরুণাচল প্রদেশে মারা গিয়েছে। তখন আমি নিঃস্ব হয়ে যাই। আমি 2 ছেলেকে হারিয়ে ফেলি। এই কথাগুলো বলতে বলতে বাবার চোখে জল চলে আসে। হাঁটতে হাঁটতে বাসার সামনে পৌঁছালে এবার ভানুকে সে ভেতরে নিয়ে আসে। সবার সামনে তাকে রূপার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জানানো হয় আগামীকাল তার বিয়ে। রূপা তখন ভদ্রতার সাথে প্রণাম করতে গেলে ভানু তৎক্ষণাৎ হাত ধরে তাকে থামিয়ে দেয়। তাকে প্রণাম করতে দেয় না। এই সময় ভানুকে পরিচয় করে দেওয়া হয় পরিবারের মেয়ে তিতলির সঙ্গে। তখনই প্রথমবারের মতো ভানু তিতলিকে স্পষ্ট করে দেখতে পায়। ভানু তখন তিতলিকে তার নাম জিজ্ঞেস করে। তিতলি সরল ভঙ্গিতে বলে, আজকে আমার নাম তিতলি সিং, তবে আগামীকাল থেকে হবে তিতলি মিত্র। কথাটা শুনে ভানুর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। যেন শব্দগুলো তার বুকের ভেতরে বিষের মতো করে বেঁধে যায়। সে চাইলেও কিছু বলতে পারে না। এদিকে তিতলির স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। রূপা তাকে স্কুলে নিয়ে যায়। ভানু তখন থেমে থাকে না। নিঃশব্দে পিছু নিয়ে তাদেরকে স্কুল পর্যন্ত এগিয়ে দেয়। অন্যদিকে সেদিন জগেশ যায় এক বৃদ্ধের কাছে, যাকে নিয়মিত সে পেপার পড়ে শোনায়। হঠাৎ সংবাদপত্রে তার চোখ আঁকড়ে যায়। খবরের শিরোনামে লেখা, এক ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। লাইনটা পড়ে যেন সে চিন্তায় পড়ে যায়। গভীরভাবে ভাবতে থাকে জীবনের মানে নিয়ে। আর তার মনে হয় ভানুর কথা। তখনই সে দ্রুত রওনা হয় বাড়ির দিকে। যাওয়ার সময় সে পুলিশের গাড়িও দেখতে পায়। এদিকে ভানু গোপনে অনিন্দের বাসায় পৌঁছায়। প্রথমে কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর হঠাৎ অনিন্দের সামনে নিজের মুখোশ খুলে ফেলে। অনিন্দ তখন অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বিস্মিত কণ্ঠে বলে, আপনি কে? ভানু তখন বলে, যার মৃত্যু হয়েছে বলে আজ তুমি রূপাকে বিয়ে করতে পারছ, আমি সেই ভানু। এরপর সে বলে, আগামীকাল তোমার সঙ্গে রূপার বিয়ে, তাই এসেছি তোমার সাথে কথা বলতে। অনিন্দ তখন একদমই স্তব্ধ হয়ে যায়। ধীরে ধীরে সে বলে, আপনি তো ফিরে এসেছেন, তাহলে তো বিয়ে হওয়ার দরকার নেই। ভানু তখন ঠান্ডা গলায় বলে, না, এখানে আমি থাকতে আসিনি, আমি চলে যাব। রূপাকে তুমি দেখে রেখো, সে খুবই ভালো একটা মেয়ে। অনিন্দ তখন আবেগে কাপা গলায় বলে, আমি রূপার সাথে 5বার কথা বললে সে 4বারই আপনার প্রসঙ্গে তোলে। সে এখন আপনাকে ভীষণ ভালোবাসে। আমার জীবনে তো কেউ নেই, আমি একা মানুষ। তাই রূপা যদি আমার জীবনে না আসে তাহলে আমার খুব একটা কষ্ট হবে না। তবে সত্যি বলতে কি, রূপা আমার কাছে অনেক স্পেশাল। এসব কথা শুনে ভানুর চোখে জল চলে আসে। সে বলে, রূপা সবসময় আমাকে মনে রাখবে, কারণ আমি তার ফার্স্ট লাভ। আর তুমি তো বললে রূপা তোমার কাছে অনেক স্পেশাল, তাই আমি চাই তুমি রূপাকে বিয়ে করো। এরপর ভানু নিজের ব্যাগ থেকে 15 লাখ টাকা বের করে অনিন্দের হাতে দেয় এবং সে বলে, তিতলিকে একটু দেখে রেখো, একটু যত্নে রেখো, কোনো অভাব যেন না হয় ওর। কিছুটা হতাশা নিয়ে কাপা গলায় বলে,
আফসোস, আমি তো জানতামই না যে আমার একটা মেয়ে আছে। সব শুনে অনিন্দ হতভম্ব হয়ে যায়। কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি যখন ফিরে এসেছ তখন আবার যেতে চাও কেন? থেকে গেলেই তো পারো। ভানু বলে ওঠে, সবকিছুই বুঝতে নেই, আমি থাকার জন্য আসিনি, আমাকে চলে যেতে হবে অনেক দূরে। এরপর ভানু বলে, আমার মা বাবাকে একটু দেখে রেখো। কথা শেষ না হতেই তার কাছে একটা সিগন্যাল আসে। সে তখন অনিন্দকে বলে, তোমার বাসার দিকে কেউ একজন আসছে, একটু দেখো তো কে আসছে। অনিন্দ চেক করে দেখে রূপা আসছে। সেটা জানা মাত্রই ভানু চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যাওয়ার আগে বলে, রূপার কিন্তু বেগুনে অ্যালার্জি আছে, সাবধানে রেখো। এই কথা বলেই পেছন ফিরে দরজার দিকে এগিয়ে যায়। এর মধ্যে রূপা ঘরে ঢুকে পড়ে। অনিন্দ হঠাৎ নিজেকে খুব ভাগ্যবান মনে করে। আবেগে রূপাকে সে জড়িয়ে ধরে। সেই দৃশ্যটা আড়াল থেকে দেখে নেয় ভানু। রূপার হাসি, তার উষ্ণ আলিঙ্গন আর অনিন্দের চোখে আনন্দ, সবকিছু ভানুর বুকে চরমভাবে আঘাত হানে। মনে পড়ে যায় রূপার সঙ্গে তার অতীতের সুন্দর মুহূর্তগুলো, হাসি, খুনসুটি, প্রেমে ভরা মুহূর্তগুলো। চোখ ভিজে যায় ভানুর। তারপর সে নিজেকে শক্ত করে ফিরে যায় নিজের অন্ধকার ঘরে। ঘরে ঢুকেই জগেশ ভানুর দিকে তাকিয়ে বলে, আজ একটা নিউজ পেপার দেখলাম, একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করা হচ্ছে। তুই আমাকে তোর শেষ একটা ইচ্ছে বল, আমি প্রাণপণ চেষ্টা করব সেটা পূরণ করার। কিন্তু ভানু কোনো জবাব না দিয়ে গম্ভীরভাবে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পোড়াতে থাকে। এরপর জগেশ বলে, তুই দুপুরে ঘরে ফিরিসনি দেখে বুকের ভেতরে ভয় ধরেছিল আমার। চারিদিকে যত পুলিশ ঘুরছে, ভেবেছিলাম হয়তো ধরা খেয়েছিস। এরপর জগেশ বলে, আমি রূপার আশীর্বাদে গিয়েছিলাম, সেখানে তোর মা আমাকে খাবার খেতে দিয়েছিল, তবে আমি নিজে কিছুই খাইনি, সব নিয়ে এসেছি, কারণ আমি জানি তুই বহুদিন মায়ের হাতে রান্না খাসনি, আজকে খেয়ে নে। তখন ভানু ধীর কণ্ঠে জানায়, আমি আগামীকাল ভোর 5টায় এখান থেকে চলে যাব, তোর ঘুম ভাঙাবো না। এই শুনে জগেশ আবারও মিনতি করে, তোর শেষ ইচ্ছেটা বল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ভানু তখন জগেশকে আবৃত্তি করতে বলে এবং সিটি বাজাতে বলে, এমনকি তাকে নাচতেও বাধ্য করে। জগেশ এসব করতে করতে ভেতর থেকে একদম ভেঙে যায়, কান্নার চেপে ধরে রাখতে পারে না। জগেশ ভানুকে পুলিশের কাছে ধরা দিতে বলে এবং সে বলে, আজকে যে পেপারে ফাঁসির নিউজটা পড়েছি, সেই আসামিকে 22 বছর পর ফাঁসি দেওয়া হয়েছে। তুই যদি এখন স্যালেন্ডার করিস তাহলে অন্তত 22টা বছর তো বেঁচে থাকবি। দয়া করে তুই পালিয়ে যাস না। এই সময় হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে যায়, কারেন্ট চলে যায়। জগেশ মোমবাতি জ্বালাতে এগিয়ে আসে। সে আলো জ্বালাতেই হতবাক হয়ে যায়। ঘরে কোথাও ভানু নেই। জগেশ তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে ভানুকে খুঁজে পায় না। পরদিন ভোরে ছাত্রছাত্রীরা স্কুলে প্যারেডের প্রস্তুতি নিচ্ছিল। সেখানে ছিল বড় বড় কর্মকর্তারাও। অন্যদিকে রূপার জীবনেও নতুন একটা অধ্যায় শুরু হয়। তার বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ভানু নিজের শরীরে বোমা বেঁধে ছদ্মবেশ ধারণ করে বের হয়ে যায় রাস্তায়। নির্দিষ্ট পরিকল্পনা মতো ভিড়ের মাঝখানে প্রবেশ করে সে। অন্যদিকে জগেশ বাড়িতে এসে টিভিতে প্যারেডের সরাসরি সম্প্রচার দেখতে পারে। ভানুর দিকে চোখ পড়তেই তার বুকটা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে এই প্যারেডে ভানু কিছু একটা করবে। তাড়াহুড়া করে সে বাইরে বেরিয়ে আসে, তবে সে হাঁটতে পারে না, তার শরীর একদম ভেঙে পড়েছে। তবুও প্রাণপণ চেষ্টা করে দৌড়াতে থাকে। ঠিক সকাল 10টায় ভানু নিজের জীবন বিসর্জন দিয়ে একটা ভয়ঙ্কর সুসাইড মিশন সফল করে ফেলে। ভানুর বস সে নির্দিষ্ট সময়ে ভানুর রিংটা কবর দিয়ে দেয়। এদিকে ভেঙে পড়া যোগেশ ভানুকে অভিশাপ দিয়ে বলে, তুই একজন দেশদ্রোহী। তবে সে সবকিছুই মনের ভেতরে চাপা কষ্ট নিয়ে বলে, হাজার হলেও সে তার বন্ধুকে অনেক ভালোবাসতো। অন্যদিকে রূপা নিজের জীবনে নতুন যাত্রার জন্য তৈরি হয়ে ওঠে। আর এই সমস্ত আবেগ বিসর্জন, দুঃখ আর প্রশ্নবোধক চিহ্নের মধ্যে শেষ করা হয় ধূমকেতু মুভিটি। তো আজকের এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গল্পের কাহিনী আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার প্রিয় মানুষটির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।